Welcome to CTC News. আমাদের মাঝে কিছু কথা শোনাবেন প্রিয়জন, প্রিয় মুখ, প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। শুভ সন্ধ্যা। আজকে এখানে যারা উপস্থিত আছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা সময় বের করে এখানে উপস্থিত হয়েছেন এবং যে কথা বলার অপেক্ষা রাখে না যে যারা এই অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন, তাপস আমার পাশে উপস্থিত, তাপস এবং নাসরিন নাহিদ, ওর ডাকনাম জুনায়ন, ওটা আমি আজকে জানলাম, তো যোগাযোগ করেছে আমার সাথে অনেকদিন থেকেই। তো যারা কিন্তু আমি যেটা বলতে চাই, যেহেতু আমি নিজে সংগঠন করি, একটা অনুষ্ঠানকে সার্থকভাবে রূপায়িত করতে গেলে যিনি পরিকল্পনা করেন, যারা বাস্তবায়ন করেন, যারা অর্থের যোগান দেন এবং যারা গায়ে খেটে অনুষ্ঠানটাকে, যেটা বলতে চাইছি যে চেয়ার পেছানো থেকে শুরু করে অনুষ্ঠান শেষে চেয়ার সরানো, স্টেজ পরিষ্কার, যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের মহড়া তৈরি করা, যন্ত্রশিল্পী, লাইট, সাউন্ড, এইসব, এবং সর্বোপরি যারা অনুষ্ঠানে উপস্থিত থাকেন দর্শক হিসেবে এবং শিল্পীদের অনুপ্রেরণা দেন, এই সকলের মিলিত প্রয়াসে একটি অনুষ্ঠান সার্থক হয়। একটারও যদি কমতি থাকে সেখানে কিন্তু অনুষ্ঠান সার্থকতায় বেশ একটা খামতি থেকে যায়। কাজেই এরা যে পরিকল্পনাটি করেছেন এবং তার বাস্তবায়নের যে রূপরেখা প্রণয়ন করেছেন, আপনারা যারা আর্থিক সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন, সকলের প্রতি আমি মনে করি যে এখন কাল পরশু আমি পারফর্ম করবো শিল্পী হিসেবে নয়, আমি একজন সংগঠক হিসেবে। কারণ যেহেতু আমি জানি যে একটা অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থাপন করতে গেলে তার পেছনে ছোট ছোট সূক্ষ্মাতি সূক্ষ্ম কত রকমের কাজ থাকে, কত রকমের ভাবনা থাকে এবং কত রকমের ভাবনার বাস্তবায়নের মধ্যে ব্যর্থতা থাকে, যেটা করতে চেয়েছিলাম করতে পারিনি, এই ব্যাপারগুলো থাকে। সেই হিসেবে সংগঠন হিসেবে আমি আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই। এখানে বসে থেকে আমি সকলের কথা শুনলাম, যারা স্পন্সর হয়েছেন, যারা প্রচারণার কাজ করেছেন, যারা পরিকল্পনা করেছেন, এবং এছাড়াও নিশ্চয়ই আরও অনেকে আছেন যারা মঞ্চ সজ্জায় সাথে জড়িত, যারা মঞ্চ পরিবেশনার সাথে জড়িত, যারা আলোক সম্পাদে থাকবেন, যারা যন্ত্র সহযোগিতা করবেন, যারা শব্দ প্রক্ষেপণে থাকবেন, সবার সম্মিলিত প্রয়াসে যেন অনুষ্ঠানটি সার্থক হয় সেই প্রত্যাশা রাখছি। কারণ বাংলায় একটি প্রবাদ আছে, আপনারা সবাই জানেন, সব ভালো যায় শেষ ভালো। সেই শেষ কথাটুকু পরশুদিন বলা যাবে যে একদিন সত্যি একটা সুন্দর অনুষ্ঠান হলো। সেই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। আর আপনাদের যদি কিছু, আমি নিজে থেকে আর কি বলবো, আপনাদের যদি কিছু বিশেষ জানার কিছু থাকে প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। কেউ কি কিছু জিজ্ঞেস করতে চান? আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমি জানি যে আপনি যখন, অনেক আগের কথা বলছি, যখন শান্তিনিকেতনের ঠিক আগে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পড়ার কথা ছিল, সেটাকে পাশ কাটিয়ে দুঃসাহস দেখিয়ে কিভাবে আপনি শান্তিনিকেতনে গানের পড়ে শুধু পড়াশোনা করবার অনুমতি পেলেন পরিবার থেকে, সেই গল্পটা একটু ছোট্ট করে শুনতে চাই। এই গল্পটা আমি আসলে অনেকবার পড়েছি। এই বিষয়টা প্রেক্ষাপটটা খুব জরুরি। কারণ 71 সালে আমাদের দেশ যখন স্বাধীন হলো, আমি 72 সালে ম্যাট্রিক পাশ করলাম, 74 সালে ইন্টারমিডিয়েট করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। যতদিন পাকিস্তান ছিল ততদিন পর্যন্ত শান্তিনিকেতনে পড়তে যাওয়াটা একটা স্বপ্ন ছিল, এবং এই স্বপ্নটা বাঙালি, আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি পরিবার আমরা সবাই দেখতাম, কিন্তু স্বপ্ন। কিন্তু
72 সালের পরে দেখা গেল যে ICCR, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস, দুই দেশের সম্পর্ককে আরো উত্তরোত্তর উন্নয়নের জন্য এই একটা স্কলারশিপ দিতে শুরু করলো। তখন সেই সময়টায় আপনারা হয়তো অনেকেই সেই সময়টায় ছিলেন কি ছিলেন না, কারণ আমি তো প্রাগৈতিহাসিক মানুষ। সেই সময়টায় মানে 71 সাল 72 সাল থেকে পৃথিবীর নানা দেশ থেকে বাংলাদেশে অনেক ধরনের স্কলারশিপ এসছে। রাশিয়ায় প্রচুর ছেলেমেয়েরা পড়তে গেছে, তারপরে আপনার পশ্চিম জার্মানিতে অনেক ছেলেমেয়েরা স্কলারশিপ এসেছিল, ইন্ডিয়া থেকে অনেক ছেলেমেয়েরা স্কলারশিপ পেয়েছে, পড়তে গেছে। তো এই যে একটা বাংলাদেশ যেহেতু সদ্য স্বাধীন একটি দেশকে পৃথিবীর বিভিন্ন দেশ নানা ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করেছে, স্কলারশিপ দিয়ে, তারপরে রিলিফ দিয়ে। আমার মনে আছে আমরা যখন স্কুলে পড়তাম, তখন ক্লাস 10-এ পড়ি, স্বাধীন হওয়ার পর আমাদের স্কুলে রিলিফ দিত, দুধ, চিনি বিদেশ থেকে যেত, যেটার তখন খুব আকাল ছিল, নানা ধরনের বিস্কিট, তারপরে ওই যে স্যান্ডউইচ, স্প্রেড, অনেক কিছু। আজকেই একজনকে গল্প করছিলাম। তো সেই সময়টায় স্কলারশিপটা হঠাৎ করে বেশ মনে হলো যে এটা হাতে ছোঁয়া যায়, মানে আকাশের চাঁদ না, মাটিতে নেমে এসেছিল। তো আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে বসে আছি, তখন কাগজে দেখলাম এরকম একটা স্কলারশিপ দেওয়া হচ্ছে। তো আমি আমার বাবাকে বললাম যে অ্যাপ্লাই করি। তা বাবা বললো করো। বাবা বোধহয় খুব সিরিয়াসলি ভেবে বলেননি, কারণ মধ্যবিত্ত একটি, আমার বাবা সরকারি চাকরি করতেন, মধ্যবিত্ত সরকারি চাকুরে পরিবারে কিছু কিছু ভ্যালুস থাকে, সেখানে সবচেয়ে বড় থাকে যে পড়াশোনা শেষ করতে হবে। আর আমি আমার পরিবারের বড় মেয়ে ছিলাম। তো বাবা বলছে যে করো, কারণ আমাদের বাড়িতে বাবা খুব প্রগতিশীল ছিলেন। আমি গান শিখেছি, স্কুল থেকে গান গাই, স্কুলে টুলে গান করতাম, এখানে ওখানে গান, ওই পর্যন্তই। তো স্কলারশিপটা করার পরে ওরা যখন আমাকে ইন্টারভিউতে ডাকলো, তখনও সেটা খেলার ছলে। ইনফ্যাক্ট বাবাই আমাকে নিয়ে গেলেন, কারণ বাবার বোধহয় মাথাতেও নাই যে আমি মানে হ্যাঁ পেয়ে যেতে, মানে সরে বকটা মরে যেতে পারে। তো বাবা নিয়ে গেলেন। তখন এখন ওই সব স্থাপনাগুলো এখন আর নেই সদ্য স্বাধীন দেশে। এখন যেটা শিল্পকলা একাডেমি, সেখানে শুরুতে একটা ছোট্ট বিল্ডিং ছিল, ওখানে ইন্টারভিউ হলো। কলিম ভাই ছিলেন, কলিম শরফি ছিলেন সেখানে জাজ। তো গান শুনে, তার আগে আমি সঞ্জিতা খাতুনের কাছে কি গান গাইবো, 2-3টা গান ওনার কাছে দেখে নিলাম। উনি দেখে বলেন এইটা যদি অমুকে, যদি আব্দুল হাদ সাহেব জাজ থাকে তাহলে এইটা গাইবে, যদি কলিম শরফি সাহেব জাজ থাকে তাহলে এইটা গাইবে, মানে ওদের পছন্দের ব্যাপারগুলো। তা আমি ওরকম 2-4টা গান ঠিক করে রেখেছি। যাওয়ার পরে কলিম ভাই বললেন, তা আমি গান শুরু করে গাইলাম। গাওয়ার ফলে কলিম ভাই আমাকে বলে এখানে এসো, সামনে কথা বলার সামনে, ওনার এরকম টেবিলে বসায় আমাকে বলছে যদি তোমাকে স্কলারশিপ দেই তাহলে তুমি যাবে, আবার অর্ধেক পড়া শেষ করে চলে আসবে না। কারণ তার আগে এরকম কয়েকটা এক্সাম্পল হয়েছিল যে গিয়ে তারপরে ওখানে থাকতে পারেনি, চলে এসছে। যখন ওই কথাটা আমাকে জিজ্ঞেস করেছে, তখন আমার মনে মনে একটা সুপ্ত বাসনা যে হলেও হতে পারে। আমি বললাম যে হ্যাঁ, না আমি শেষ করবো, নিশ্চয়ই শেষ করবো, শেষ না করে আসবো, নাহলে তোমাকে কিন্তু লিখিত দিতে হবে। আমি বললাম হ্যাঁ আমি লিখিত দেবো। তো তারপরে তো ইন্টারভিউ শেষ হয়ে গেল। বাবা তো বাইরে বসেছিলেন। বাবাকে এসে বললাম বাবা এরকম, আব্বা, আমি তো আব্বা বলি, আব্বা এরকম এরকম আমাকে কিন্তু লাস্টে এরকম করেছিল। তো আব্বা দেখি তখন আর খুব উচ্ছ্বসিত না, একটু শান্ত হয়ে গেছে। যেহেতু আমরা বাড়িতে এলাম, বাড়িতে আনার দিন 3-এর মধ্যে চিঠি এলো। তখন আমি অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি ইকোনমিক্সে। তো ক্লাসও করছি, একটু ক্লাসে করছি, কয়েক মাস ধরে ক্লাস করছি। তো তখন যখন ওটা চিঠিটা পেলাম, তখন আমার হঠাৎ করে মনে হলো যে আমার সমস্ত দরজা জানলা খুলে গেছে, আমি আকাশ ছুঁতে পারি। তো আমি তখন বলছি আমি তো যাবই। আমার বাবা, আমার মা, আমার নানু সবাই বলছে যে গান শিখে কি করবা, গান করে কিছু করতে পারবে, গান করে কিছু করা যাবে না। আমি তখন আমার বাবাকে বললাম ঠিক আছে তুমি আমাকে 4 বছর স্পেয়ার করো, আমি জাস্ট 4 বছর ওই গ্র্যাজুয়েশনটা করে আসি, ফিরে এসে আমি তোমাকে প্রমিস করছি আমি ঢাকায় এসে আমি অনার্স কমপ্লিট করবো, মাস্টার্স কমপ্লিট করব। তারপরে আমাদের বাড়িতে সালিশ বসলো, মামা টামা সবাই। আমরা তখনকার সেই সময়টায় পরিবারের এগুলো আমাদের কিছু
সামাজিক ভ্যালুস ছিল যেগুলো এখন আস্তে আস্তে কমে আসছে। এখন সমস্ত পরিবারগুলো একদম নিজেদের পরিবার কেন্দ্রিক হয়ে গেছে, যে কোনো ডিসিশন বাবা মা নেয়। আমাদের ছোটবেলায় যে কোনো ডিসিশন বাড়ির বড়রা মেনে নিত, মানে আমার লাইফের ডিসিশন খালি আমি নাই সিনে, আমার বাবা মাও খালি না, আমার নানি, আমার চাচা, আমার মামা সবাই মিলে বসে ডিসিশনটা নেওয়া হতো। তো যাই হোক, পরে আমার এক মামা ছিলেন, সে বললো যে ঠিক আছে বলছে যখন এত করে, আচ্ছা যাক দেখি, যদি না করতে পারে তখন এসে পড়া শেষ করবে। তো আর আমার নানি খুব একটা কঠিন কথা বলেছিলেন, এই কথাটা আমি আমার সব ছাত্রছাত্রীদেরকে এখনো বলি। নানি শুয়ে শুয়ে বলছে যে পড়ায় ফাঁকি দেওয়ার জন্য গান গাইতে যেতেছো, এভাবে বলতেন, পড়ায় ফাঁকি দেওয়ার জন্য গান গাইতে যেতেছো, প্রত্যেকবার যতবার গলা খুলবো অতবার পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষার শেষ নেই। সারা জীবনে আমার মনে হয়েছে যে এইরকম সত্যি কথা তার জীবনের অভিজ্ঞতার আলোকে তিনি এই কথাটা বলেছিলেন। একজন শিল্পী যতবার গলা খুলে ততবার তাকে পরীক্ষা দিতে হবে, এটি হচ্ছে আলটিমেট, এর উপরে আর কোনো কথা নেই। আমি এখন এই বয়সে এসে বুঝি, এবং আমার ছাত্রছাত্রীদের সারা বছর গান করলাম না, আমি আজকে বললাম মানে স্টেজে উঠেছে যে গুজে নাচতে নাচতে ভাবছি যে খুব ভালো গাইছি, এভাবে হয় না অ্যাকচুয়ালি। তো সেই কথাগুলো তো যাই হোক, আমি তো গেলাম, তখন আমি জানি যে ফিরে এসে আমাকে পড়া শেষ করতে হবে। তা আমি যখন ফিরে এলাম, ফিরে আসার পর ভাবছি কি করব, আবার ভর্তি হব কিনা নেক্সট সেশনে। ইতিমধ্যে বাংলা একাডেমি থেকে একদিন আমাকে গান করতে ডাকলো, এবং গানের পরে আমাকে 500 টাকার একটা চেক দিল। দ্যাট ওয়াজ ইট। এই যে টাকা ইনকাম করতে শুরু করলাম, ব্যাস গান আমার প্রফেশন হয়ে গেল, আর পড়ার জন্য যেতে হবে। আমরা জানি যে আমাদের প্রিয় শিল্পীর এমন অনেক গল্প আমাদের সারা রাত যদি কেটে যায় তারপরও কিন্তু শুনতেই